প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি চতুর্থ অংশ। নিশ্চয়, কফিতে চুমুক দিল পার্কার। কোনো পরিকল্পনা করেছো? সিপির পেরোলে নাম লিখাচ্ছি। রাঞ্চের কাজকর্ম করব আর চোখ কান খোলা রাখবো। আপাতত এই, বুঝেছো? রাঞ্চার মাথা ঝাঁকাতে অপ্রাসঙ্গিকভাবে জন বলল, আমি মনে করি না লুস খুনটা করেছে। কিন্তু ওর মায়ের পেটের ভাইরা সেটা অস্বীকার করেনি, মনে করিয়ে দিল রাঞ্চার। সেটা ঠিক, ব্যাপারটা বোধগম্য হচ্ছে না এখন, তবে সময়ে নিশ্চয় পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, লুসকে মিথ্যুক মনে হয়নি আমার। জবাবে কি যেন বলতে যাচ্ছিল মাইক পার্কার, কিন্তু মেয়েকে বারান্দা ধরে এগিয়ে আসতে দেখে নিজেকে নিবৃত্ত করে নিল। বাবা অচেনা একজনের সঙ্গে কথা বলছে দেখে ফিরে যাচ্ছিল মেয়েটা, কিন্তু পার্কার ডাকতে এগিয়ে এলো। মিস্টার ক্যালকিনের সঙ্গে পরিচিত হও এমি, বলল রানচার। আজ থেকে আমাদের ফোরম্যান ও। জনের সঙ্গে হাত মেলালো এমিলি পার্কার। কোমল আভা ওর চোখে, যার কারণ বা অর্থ বুঝতে পারল না জন। তবে তখনই এমির কথায় সেটা বোঝা গেল। তুমি যা করেছ মিস্টার ক্যালকিন, মৃদু ও আন্তরিক স্বরে বলল এমি, এজন্যে ধন্যবাদ দিতেই হয়। উসখুস করছে জন, খানিকটা অপথিব কৃতজ্ঞ ও নিটোল একটা মেয়ের সামনে দাঁড়ানোর চেয়ে বরং পিস্তল হাতে কোনো বন্দুকবাজের মুখোমুখি হওয়া ওর জন্যে সহজ। ধন্যবাদ দেওয়ার মতো তেমন কিছু আমি করিনি ম্যাম, বলে বিব্রত ভাব কাটানোর প্রয়াস পেল। খুনিটাকে খুঁজে বের করবার দায়িত্ব নিয়েছে মিস্টার ক্যালকিন, মেয়েকে বলল রানচার। তারপর জনের উদ্দেশ্যে বলল, তো জন, যত দ্রুত সম্ভব তোমার মালপত্র নিয়ে এসে পড়ো। কি জানো, তুমি কাজটা নিয়েছো বলে স্বস্তি পাচ্ছি। সকালে চলে আসব, প্রতিশ্রুতি দিল জন। তারপর বিদায় নিয়ে সার্কেল আর রাঞ্চ হাউস থেকে বেরিয়ে এলো। বাপ মেয়ে বারান্দায় বসে রইল। জনের কাঠামো গাছপালার আড়ালে হারিয়ে যেতে মেয়েকে সদ্য নিযুক্ত ফোরম্যান সম্পর্কে প্রশ্ন করল রাঞ্চার। খারাপ তো মনে হলো না, জবাব দিল এমি। কিন্তু তুমি কি ঝুঁকি নিচ্ছ না বাবা? ওর সম্পর্কে কিছুই জানি না আমরা। জানি না ঠিক, কিন্তু অনুমানের উপর নির্ভর করছি আমি। লোকটা মোটেই সাধারণ বাঞ্চার নয়। বয়স কম হলেও অভিজ্ঞতা আছে ওর। বিশেষ করে এ ধরনের নাজুক পরিস্থিতিতে ওর মতো ঠান্ডা মাথার লোকই দরকার আমাদের। পিস্তল দুটো দেখেছিস, মোটেই নতুন নয়। আর ওর হাতের আঙুলে কড়া পড়া দাগ, তার মানে পিস্তলে খুবই চালু। আমার তো মনে হয় হারামি ব্লেজাররাওকে নিয়ে চিন্তায় পড়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে উল্টোটা ঘটছে। অর্থাৎ সিপির সদ্য নিযুক্ত ফোরম্যান নিজে চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। উইন্ডিতে আসতে না আসতে দায়িত্বের বিশাল বোঝা কাঁধে তুলে নিয়েছে। নিজের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারছে। বেলেজারদের বিরুদ্ধে লড়তে নিয়োগ করা হয়েছে ওকে। আর এ পর্যন্ত অবস্থা যা দেখেছে বা যেসব তথ্য পেয়েছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় প্রাণপণে লড়তে হবে। বুদ্ধি, কৌশল, সামর্থ্য বা শক্তি সবই নিয়োগ করতে হবে। 16 আনা। ক্ষীণ হাসি ফুটল ওর ঠোঁটে। জুনিপারে দেখা হওয়া ছোটখাটো মানুষটি একটু বাড়িয়ে বলেননি। নিজের চিন্তায় মগ্ন ছিল জন। এক চিলতে বনের পাশ দিয়ে শহরের দিকে এগোচ্ছিল। হঠাৎ এক চিৎকার শুনতে পেয়ে বাস্তবে ফিরে এলো। মুখ তুলে তাকাতে দেখল টেইলে একটা মেয়ে প্রাণপণে ছুটছে, আর 50 গজ সামনে দৌড়াচ্ছে এক স্যাডল পরানো ঘোড়া। ঘটনা খুব সাধারণ, অনুমান করল জন। সওয়ারকে ফেলে চম্পট দিয়েছে বেয়ারা ঘোড়াটা। এসপারের আলতো ছোঁয়ায় তুফান বেগে ছুটল নিগার।
মুহূর্তের মধ্যে মেয়েটিকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। ঘোড়াটা একটা মেয়ার, ওটা নাগাল পেয়ে ল্যাসো ছুড়ল জন। গলায় ফাঁস আটকে মেয়ারকে থামতে বাধ্য করল। তারপর ফিরতি পথে নিয়ে এলো মেয়েটির কাছে। যুবতী তখন পড়ে থাকা এক গাছের গুঁড়িতে বসে পড়েছে। প্রায় ওরই বয়সী, বেশ সুন্দরী, গোলগাল মুখ, রোদ পোড়া ত্বক, কালো চুল ও চোখ, সব মিলিয়ে নিঃসন্দেহে আকর্ষণীয়। পরনের রাইডিং পোশাক দারুণ পরিপাটি ও হাল ফ্যাশনের। আটসাট বলে শারীরিক গড়ন স্পষ্ট বোঝা যায়। জন খেয়াল করল মেয়েটির দুই গাল সামান্য লালচে হয়ে গেছে এবং নিঃশ্বাস প্রায় স্বাভাবিক। বোধহয় দীর্ঘক্ষণ ছুটতে হয়নি কিংবা খুব বেশি পথও ছোটেনি। গেরেসিয়াস সেনর, নিচু মিষ্টি কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করল মেয়েটা। ফুল নিতে মাটিতে নেমেছি, আর তখনই বেয়াদবটা আমাকে ফেলে দৌড় দিল। মেয়েটির উচ্চারণ অদ্ভুত। স্মিথ হেসে মেয়ারের গলা থেকে ল্যাসও খুলে লাগামটা ছুঁড়ে দিল জন। ওটাকে গ্রাউন্ড হিস করলে বা কোনো গাছের সঙ্গে বেঁধে রাখলে তোমাকে ফেলে যেতে পারত না। বিস্ফারিত হলো মেয়েটির চোখ। সত্যি? সেনর, নিশ্চয় বুঝতে পারছো আমি এখানে আসলেই আনকোরা? এবার উচ্চস্বরে হেসে উঠল জন। শব্দটা হচ্ছে আনারি। অর্থাৎ তুমি এখানে নতুন, এখনো সবকিছু রপ্ত করতে পারোনি। মেয়েটির ঝকঝকে বুটে নজর চলে গেল ওর। হিল বেশ উঁচু। পশ্চিমে এ ধরনের উঁচু হিলের জুতো পরে হাঁটাচলা করা কঠিন, ঘোড়া দাবড়ানো তো নয়ই। তোমার বুট তো দেখতে দারুণ, টোল পড়ল মেয়েটার গালে। বুঝে গেছে বুট তার সমস্যার বড় কারণ, কিন্তু মূল বিষয়টা ধরতে পারেনি। এক পা মাটি থেকে তুলে খুঁটিয়ে দেখল বুটটা। তোমার ওকে পছন্দ হয়েছে? জানতে চাইল মেয়েটি, কণ্ঠে শিশুসুলভ সারল্য। হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছে, হাসি চেপে বলল জন। ওহো, আসলে দুজনকেই পছন্দ হয়েছে। যাকগে, বাচ্চাদের মতো হেয়ালি বাদ দিয়ে এবার স্বাভাবিক কথাবার্তা বললে হতো না? তুমি তো গ্রিজার নও। নেচে উঠল কালো ডাগর চোখ। বয়স কত কম, অথচ হালকা সুরে বলল মেয়েটা। দারুণ বুদ্ধিমান আর বিচক্ষণ তুমি। আমার আরেক নাম সোলোমন, গম্ভীর স্বরে বলল জন। তুমি হয়তো নামটা শুনে থাকবে। হ্যাঁ, সম্ভবত প্রথম মর্মন ছিল সে, হাসল মেয়েটা। আমার তো মনে হয় তুমি। মাথা নেড়ে মেয়েটিকে থামিয়ে দিল জন। জোরালো কণ্ঠে বলল, ওহ, আমি নই। না, তা সম্ভব নয়, বিশেষ করে তোমার বয়স যেহেতু অনেক কম, জবাবে বলল মেয়েটি। মাথা থেকে হ্যাট সরিয়ে ফেলেছে। কালো রেশমি চুল কোমর ছাড়িয়ে গেছে। ছেড়ে দেয়ায় ঢেউ খেলে গেল চুলে। স্যাডলে সামান্য কাত হয়ে চুলের সৌন্দর্য দেখতে গেল জন। তখনই মেয়েটির মেয়েলি সতর্কতাবোধ জাগ্রত হলো। কি হয়েছে? খানিকটা তীক্ষ্ণ স্বরে জানতে চাইল। পাক ধরেছে এমন চুল খুঁজছিলাম, স্মিথ হেসে বলল জন। কিন্তু মোটেই নেই দেখছি। ও, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। স্বস্তি দেখা গেল মেয়েটির মুখে। সেটা আসল নাকি ভান বোঝা গেল না। তোমার দৃষ্টি দেখে মনে হচ্ছিল সত্যি পাকা চুল বা আমার ঘাড়ের উপর একটা র্যাটল দেখতে পেয়েছ। মিস্টার ক্যালকিন, তুমি বোধহয় সব মানুষকে অপ্রস্তুত করে মজা পাও। তুমি আমার নাম জানো? নিশ্চয়, চাপা হাসি দেখা গেল মেয়েটির মুখে। উইন্ডিতে এসেই সারা ফেলে দিয়েছ তুমি। আহারে, বেচারা বুড়ো পার্কার। আর জ্যাকও খুব ভালো ছেলে ছিল। যাকগে, তুমি কি অনুমান করতে পারবে আমি কে? অনুমান করা লাগবে না, তুমি মিসেস মেলিন। একজনের কাছে তোমার কথা শুনেছি। খারাপ কিছু বলেনি নিশ্চয়? শঙ্কিত স্বরে জানতে চাইল মিসেস মেলিন। না,
এক লোক জানিয়েছিল, মেয়ে হলে হয়তো খারাপ কিছু বলতো। চাপা হাসলো জন। বলেছে তোমাকে দেখে চোরস্টার অনুগ্রহ অনুভব করা যায়। কিলকিল করে হেসে উঠল রোজা। অনুগ্রহ অনুভব করা শেষ হয়নি নিশ্চয়। আশা করি প্লাজায় আসবে, মানে যদি উইন্ডিতে থাকো আর কি। পার্কারের আউটফিটে যোগ দিচ্ছি আমি। কথাটা শুনে যেন চুপসে গেল রোজা মেলিন। এতক্ষণ যে আগ্রহ, খুনসুটি করবার ইচ্ছে কিংবা আমোদে ভাবটা ছিল, মুহূর্তে উধাও হয়ে গেল। কে যেন বলতে গিয়েও দ্বিধা করল মেয়েটি। তারপর মাথায় হ্যাট চাপালো। দক্ষ ও অভ্যস্ত হাতে হ্যাট বসিয়ে দিল জায়গা মতো। উঠে দাঁড়িয়ে মেয়ারের লাগাম ধরে চট করে স্যাডলে চাপল। একজন লেডিকে স্যাডলে চড়তে সাহায্য করা যে কোনো পুরুষের কর্তব্য। কিন্তু সময় পেল না জন। তার আগেই স্যাডলে চেপে বসেছে রোজা। আমিও তো শহরেই যাচ্ছি, শেষে বলল জন। মাথা নাড়ল রোজা। না না বন্ধু, তবে পরে চাইলে প্লাজায় এসে দেখা করো আমার সঙ্গে। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করল না মেয়েটি। জনকে কিছু বলবার সুযোগ দিল না। তুফান বেগে টেইল ধরে মেয়ারটাকে ছুটিয়ে দিল। কয়েকশো গজ দূরে প্রথম বাঁকের কাছে পৌঁছে ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো রোজা। জনের উদ্দেশ্যে হাত নাড়ল, তারপর টেইলের বাঁকে হারিয়ে গেল। খানিকটা হতচকিত বোধ করছে জন। সিপি আউটফিটে ওর যোগদানের খবর শুনে মেয়েটার মনোভাব বদলে গেল কেন? উত্তরটা অনুমান করা অবশ্য কঠিন নয়। সিপি মানেই ব্লেজারদের প্রতিপক্ষ। শত্রুর বন্ধুকেও শত্রু বলে গণ্য করা হয়। কিন্তু কিং ব্লেজারের সঙ্গে কি সম্পর্ক রোজার? নিগারের রেশমি লোমে ভরা ঘাড়ে চাপ্পড় দিয়ে আদর করল জন। এইমাত্র ওকে ছেড়ে যাওয়া মেয়েটির চুলো একই রঙের ও রেশমি। বাজি ধরে বলতে পারি মেয়েটাকে স্টাবিট করেছে মেয়ারটাকে স্টাবিট করেছে মেয়েটা। নিচু স্বরে ঘোড়াকে বলল, বুঝলি রে নেই, সম্পর্কের যে ফাঁস, সেটা এড়ানো ফাঁসির দড়ির চেয়েও কঠিন। কোনো মেয়ের পিছনে ছুটবার সময় নেই আমাদের, পোষাবেও না। গভর্নর যা বলেছেন পরিস্থিতি বোধ হয় তার চেয়েও কঠিন, অথচ তাই সামাল দিতে হবে। সার্কেল বি রান্স পুরোদস্তুর ব্যাচেলর বসতি। বহু আগেই মারা গেছে মিসেস ব্লেজার। ছোট ছেলের বয়স 3 তখন। সেই থেকে ছেলেদের বড় করে তোলা থেকে শুরু করে গৃহস্থলী সব কাজকর্ম দেখাশোনা করছে সিন্ডি নামে এক নিগ্রো মহিলা। সিন্ডি প্রায় সারা জীবন ধরে ব্লেজারদের সেবা করে আসছে। রান্স হাউসটা বড়সড় হলেও সুপরিকল্পিত বা আধুনিক নয়। অবস্থানও চমৎকার বলা যাবে না। ব্যাটল বাটমুখী উঁচু এক চাতালে লগ ও কাদার তৈরি দোতলা দালান। উপত্যকা থেকে যেতে হলে এবড়ো খেবড়ো আঁকাবাঁকা ওয়াগন রোডে যেতে হয়। বাড়ির পিছনে ঘন ঝোপঝাড় ও গাছপালায় পূর্ণ ঢালু জমি খাড়া হয়ে উঠে গেছে। রান্স হাউসের জন্যে জুৎসই বলা যাবে না, বরং বুড়ো ব্লেজার শুরু থেকে আফসোস করেছে এ জায়গা নির্বাচন করবার জন্যে। জীবিত অবস্থায় সবসময় আক্ষেপ করত রান্স হাউস তৈরি করবার আগে উপত্যকার অন্য দিকটা ভালো করে দেখেনি বলে। মাইক পার্কার পরে এসে ওল্ড স্টারমেন্ট কোলে রান্স তৈরি করবার পর ব্লেজারের বোধোদয় হয় যে ভুল করে ফেলেছে। সাধ্যের মধ্যে থাকলেও মোক্ষম জায়গায় রান্স হাউস নির্মাণ করেনি, এবং সেই থেকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ও অপ্রকাশ্য শত্রুতার শুরু। শহর থেকে ফিরে প্রথমেই প্রকাণ্ড লিভিং রুমে গিয়ে ঢুকলো লুস ব্লেজার। আবিষ্কার করলো ওর জন্যই অপেক্ষায় ছিল বড় ভাই কিং। ব্যাপার কি কিং? জানতে চাইল লুসিফার। সেনের কাছে শুনলাম আমাকে জরুরি তলব করেছ। নট করল কিং। সামান্য নীরবতার পর হঠাৎ জানতে চাইল, ঘটনাটা খুলে বলো তো, কিভাবে পার্কারকে নিকেশ করলে? কাজটা আমার নয়, শান্ত স্বরে বলল লুস। অন্য কেউ করেছে।
খিকখিক করে হাসল কিং। হাসিতে আমাদের চেয়ে লুসের প্রতি ব্যঙ্গই হাসিতে আমাদের চেয়ে লুসের প্রতি ব্যঙ্গই প্রকাশ পাচ্ছে বেশি। আসল ঘটনা পুরো এলাকায় চাওর হয়ে গেছে লুস, তুমি অস্বীকার করলেই বাকি। ভৎসনার সুরে বলল সে, এটা তোমার বাড়ি, এখানে ভয়ের কি আছে? সত্য স্বীকার করতে তো অসুবিধা নেই। সত্যি কথাই বলছি, তপ্ত স্বরে বলল লুস। ধেত্তেরি, আমি কি তোমাকে অভিযুক্ত করছি নাকি? সে রাগ করলো বড় ভাই। আমার তো মনে হয় দারুণ কাজই করেছো তুমি। অনেক বার বেড়ে গিয়েছিল পার্কারদের, একটা সমুচিত শিক্ষা ওদের পাওনা হয়ে গিয়েছিল, বিশেষ করে বাবাকে খুন করবার পর। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বোঝা যায় খুনটা পার্কাররা করেছে, প্রতিবাদ করল লুস। আর যেই জ্যাক পার্কারকে ফেলে দিয়ে থাকে কাপুরেশের কাজ করেছে, এতে বীরত্বের কিছু দেখছি না আমি। একটা কথা কিং, যদি প্রমাণ হয় যে বেলেজারদের কেউ কাজটা করেছে, তাহলে নিজেকে বেলেজার বলে পরিচয় দিতে সত্যি লজ্জিত বোধ করব আমি, এবং সেই দিন থেকে বেলেজারদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। প্রথমে বিহ্বল চোখে ছোট ভাইকে দেখল কিং বেলেজার, বিশ্বাস করতে পারছে না কথাগুলো। তারপর উন্মাত্ত রাগ ও ক্ষোভ অনুভব করল। শরীরে যে রক্ত বয়ে বেড়াচ্ছ, সেই রক্তের সঙ্গে বেইমানি করবে? রক্তের কারণে অন্যায়ের বোঝাও ঘাড়ে নিতে হবে? তাহলে বিবেক জিনিসটা মানুষের থাকবে কেন? তোমার কাছে হয়তো বেইমানি মনে হতে পারে, কিন্তু আমার কাছে মোটেও তা নয়। একজন খুনির বংশ পরিচয় বা রক্ত নেই, তাকে ওভাবে দেখাও উচিত নয়। তার একটাই পরিচয়, সে খুনি। সে যেই হোক, যে কোনো অবস্থায় ঘৃণা ও পরিত্যাজ্য। সরু চোখে ভাইকে দেখল কিং বেলেজার। অনেক জ্ঞানী হয়ে গেছে দেখছি আমার ভাইটা। কোত্থেকে কি হলো বুঝতেই পারছি না। জ্ঞানের সঙ্গে সঙ্গে বেয়াদবিও শিখে ফেলেছ? কঠিন হয়ে গেল কিং এর কণ্ঠ। আমার সঙ্গে যে সুরে কথা বলছো, সত্যি বলবার মধ্যে বেয়াদবির কি আছে? অধৈর্য কণ্ঠে কিং বেলেজারকে থামিয়ে দিল লুস। নির্জলা বিদ্বেষ ফুটে উঠল কিং এর চোখে। চরম বিস্তৃতার সঙ্গে লুসকে দেখল সে। তারপর অসহায় ভঙ্গিতে দুই কাঁধ উচালো। বেশ, আমার একটা কথা শুনে নাও। থেমে গেল সে। নিষ্ঠুর দুই চোখে ধূর্ত ও অশুভ চাহনি ফুটল। মনে হচ্ছে বেলেজারদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলতে মুখিয়ে আছো। বললাম তো, যদি প্রমাণ হয় জ্যাক পার্কারের মৃত্যুর পিছনে বেলেজারদের কারো হাত আছে, নির্দ্বিধায় নিজের নাম বদলে ফেলবো আমি, অকপটে ঘোষণা করল লুস। ভিতরে ভিতরে তেতে গেছে। প্রমাণ পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি ঠিক হবে? বেলেজারদের প্রতি যখন এতই বিস্তৃষা তোমার, আগাম বিদায় জানিয়ে চলে গেলেই পারো। আমার তো মনে হয় তোমার সঙ্গে বেলেজারদের সম্পর্ক ও চুকে গেছে। নিজের ঘরে কোনো বেইমানকে চাই না আমি। তুমি ভালো করেই জানো আমি বেইমান নই, অসহিষ্ণু স্বরে জবাব দিল লুস। নিজের রক্তের বিরুদ্ধে দাঁড়ানোর ইচ্ছে নেই আমার, কিন্তু তোমার এখনকার ক্রোধের ব্যাপারে কথা বলতে পারবো না। বাবার মৃত্যুর পর রাজ্যের সব গুন্ডা পান্ডাদের নিয়োগ দিয়েছ তুমি, অথচ বাবা বেঁচে থাকলে কখনোই এই ব্যাংক হাউজের জায়গা পেত না এরা। উন্মাত্ত রাগ ও আক্রোশ অনুভব করছে কিং বেলেজার। বুড়ো মেঘ বেলেজারের মৃত্যুর পর থেকে রাঞ্চে একক কর্তৃত্ব আর দাপট ফলাচ্ছ। কোনোদিন কেউ ওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দূরে থাক, সামান্য অভিযোগ অনুযোগও করেনি। যার কাছ থেকে কখনো বিরোধিতা আশা করেনি, সেই আদরের ছোট ভাই ওর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা খেপিয়ে তুলেছে কিংকে। মালপত্র নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বিষাক্ত স্বরে নির্দেশ দিল সে। দেরি করলে চাবুক পেটা করে এ রাঞ্চ থেকে বের করব তোমাকে। আজকের পর থেকে বেলেদাররা তিন ভাই হয়ে গেছে। লুসিফার নামে কাউকে আমি ভাই বলে চিনি না বা স্বীকার করব না।
আমাকে চাবুক পেটা করবার সাহস হবে তোমার, কিং? স্মিথ হেসে জানতে চাইল লুস। বিশেষ করে সঙ্গে যখন পিস্তল আছে। একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সহ্য করব আমি, এমনকি সেটা তোমার বেলায় হলেও। তীব্র রোষ নিয়ে তাকিয়ে থাকলো কিং, কিছু বলল না। রাগে গা কাঁপছে ওর, পাল্টা জবাব দেওয়ার প্রবৃত্তি হলো না। ভাইকে নিরুত্তর দেখে বেরিয়ে গেল লুস। নিজের ঘরে ঢুকে মালপত্র গোছাতে বেশি সময় লাগলো না। তারপর বেরিয়ে এসে হিসিং রেলে বাঁধা ঘোড়ার পিঠে চলল। মন এত বিক্ষিপ্ত হয়ে আছে যে সিন্ডির কাছ থেকে বিদায় নেয়ার কথাও মনে পড়ল না। এত ক্ষোভ বা বিস্তৃষা আজকের নয়, বরং গত 6 মাস ধরে একটু একটু করে জমা হয়েছে। বাবার মৃত্যুর পর থেকে কিংয়ের কর্তৃত্বের শুরু, এবং সেই থেকে সার্কেল বীর অভ্যন্তরীণ আবহাওয়াও বদলে যেতে শুরু করে। কর্কশ চেহারার বেয়ারা ও বেপরোয়া সব ক্রুকে কাজে নিয়োগ দিয়েছে কিং। এরা গরু সামলাতে যতটা অদক্ষ, ঠিক ততটাই দক্ষ মারপিট বা অস্ত্র চালাতে। অথচ অতীতে সার্কেল বীর আনছে এ ধরনের মারদাঙ্গা স্বভাবের পাঞ্চারের ঠাঁই হয়নি। যে কোনো ব্যাপারে একাই সিদ্ধান্ত নিয়েছে কিং, মর্জি না হলে 3 ভাইয়ের কাউকে জিজ্ঞেস করেনি। হোক সার্কেল বি রানস বা ব্লেজারদের সামগ্রিক স্বার্থ, কিন্তু কিং এর বহু সিদ্ধান্ত প্রতিবেশী বা অন্যদের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। সামাজিক মানুষ হিসাবে সবারই একে অন্যের প্রতি দায়িত্ব রয়েছে। বেসিনে শান্তিতে থাকতে গেলে কিছু ছাড় সবাইকে দিতে হয়। বেলেজাররা গত 6 মাসে সবচেয়ে অনমনীয়, কর্তৃত্বপরায়ণ ও মারকুটে হিসাবে দুর্নাম অর্জন করেছে। অবিশ্বাস্য অসহযোগিতার মনোভাব দেখিয়ে এসেছে অন্যদের প্রতি। এমন কোনো পেডে নেই যেদিন বেয়ারা পাঞ্চাররা উইন্ডিতে গিয়ে ঝামেলা করেনি। সামান্য পান থেকে চুন খসা মাত্র এলাহি কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তাবৎ বেসিনে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে বেলেজাররা। তল্লাট ছেড়ে ভেগে গেছে দুজন নেস্টর। বলা বাহুল্য এর পেছনে সার্কেল বি রাইডারদের উৎপাত বড় ভূমিকা রেখেছিল। অবস্থা এমন হয়েছে, বেলেজারদের মুখের উপর কথা বলবার দুঃসাহস এখন আর দেখায় না কেউ। বুড়ো মিক বেলেজার এলাকায় সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিল না সত্যি, কিন্তু কেউ বলতে পারবে না কারো উপর জোর করেছে, অন্যায়ভাবে কারো একটা পেনি কেড়ে নিয়েছে বা কাউকে ভিটে ছাড়া করেছে। অকপট, কাঠখোট্টা ও আবেগহীন মানুষ ছিল সে। তবে কিংয়ের মতো অন্যদের উপর জবরদস্তি করবার কল্পনাও করত না। বেসিনের সবচেয়ে বড় রাঞ্চের মালিক ছিল সে। সবার আগে এলাকায়ও এসেছে। স্বাভাবিকভাবে আশা করত এখানে সেই নেতৃত্ব দেবে। নেতৃত্ব ছিল মেক বেলেজারের, তবে একচ্ছত্র আধিপত্য ছিল না কখনো। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে বেসিনের দ্বিতীয় বৃহত্তম ও সমৃদ্ধ বাথান সিপির মালিক মাইক পার্কারের মতামতকেও গুরুত্ব দিতে হতো। দুজনে প্রায়ই বেঁধে যেত, যার মূলে ছিল বেলেজারের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা আর মাইক পার্কারের বিপুল জনপ্রিয়তা। ভালো মানুষ হিসাবে এক নামে তাকে সবাই জানে। বেলেজারের বদমেজাজের বিপরীতে পার্কার ছিল একেবারে ধীর স্থির, সুবিবেচক ও ঠান্ডা মাথার মানুষ। হুট করে সিদ্ধান্ত নেয় না, বরং সব দিক বিবেচনা করে। নানা বিষয়ে বেলেজারের সঙ্গে মতবিরোধ থেকে একসময় অঘোষিত শত্রুতা তৈরি হয়ে যায় দুজনের মধ্যে। দুটো প্রতিবেশী বাথান যেখানে বন্ধু হতে পারত, সেখানে সাপে নেউলে হয়ে যায় সম্পর্ক। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে একে অন্যের চেহারা দেখাও নিষিদ্ধ হয়ে পড়ে দুই বুড়োর। সযত্নে দেখা সাক্ষাৎ এড়িয়ে চলত না। তবে শত্রুতা বা বিরোধিতা কখনোই মাত্রা ছাড়িয়ে যায়নি, যা শেষ পর্যন্ত খুনোখুনিতে রূপ নেবে। কিন্তু এখন অবস্থা পাল্টে গেছে।
বেসিনে প্রায় তাসের রাজত্ব কায়েম করেছে কিং ব্লেজার। অন্য দুই ভাই কিং এর সঙ্গে তাল মেলালেও লুস পারেনি। দিনে দিনে অসন্তোষ আর বিস্তৃষা জমা হয়েছে ওর মনে। আজ তারই বিস্ফোরণ ঘটেছে। নিজের কামরায় বসে জানালা দিয়ে লুসকে বেরিয়ে যেতে দেখল কিং ব্লেজার। স্যাডল ক্যান্টারের কাছে মাথা নুয়ে পড়া ভারী একটা দেহ দেখে ক্রু হাসি ফুটল কিংয়ের ঠোঁটে। এখনই তাহলে স্কার্টের নির্দেশ তামিল করতে শুরু করেছ? স্বগতির সুরে বলল, এখনো অনেক কিছু শিখতে বাকি আছে তোমার বাচ্চা, এবং সবার আগে শিখবে আমার সঙ্গে বেয়াদবি করে পার পাওয়া যাবে না। নতুন একটা ভাবনা মাথায় খেলে যেতে ভুরু কুচকালো কিং। ধেৎ, আমি নিশ্চয় বুড়িয়ে যাচ্ছি। আর একটু হলে ওকে ফিরে আসতে বলে ফেলেছিলাম। একেবারে লেজে গোবরে হয়ে যেত সব তাহলে। লুসের নাম যেহেতু জড়িয়েই গেছে, ওভাবেই থেকে যাক। দেখা যাবে দোষটা ও খণ্ডাতে পারে কিনা। হ্যাঁ, বললেই হলো জ্যাক পার্কারকে খুন করেনি। দেখা যাবে কতদূর কি করতে পারে ও, যেখানে বেলেজাররা ব্যাপারটা অস্বীকার করছে না। সিপিতে ওর যোগদানের খবর এলাকায় চাউর হয়ে যাওয়ার আগে কিছু তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সন্ধ্যায় ফের লাকি চাঁদ সেলুনে গিয়ে ঢুকলো জন ক্যালকিন। ঢুকেই বারে বসে এক পেগ হুইস্কি পান করল। বারকিপের সঙ্গে খেজুরে আলাপ চালালো কিছুক্ষণ। তারপর খদ্দেরদের মাঝে সরে এলো। লুসিফার ব্লেজার যখন সেলুনে প্রবেশ করলো, জন তখন বার ও দরজার মাঝামাঝি এক টেবিলে পোকার খেলা দেখছে। সরাসরি বারে চলে গেল লুস। কারো দিকে মনোযোগ নেই। আগে বিল মিটিয়ে হুইস্কির ফরমাশ দিল। গম্ভীর ও থমথমে হয়ে আছে মুখ। পারিপার্শ্বিকতা সম্পর্কে উদাসীন। বেলেজারদের কেউ যেখানেই থাকুক, উইন্ডিতে তো বটেই, অন্যের বিদ্বেষ ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। লুসের ক্ষেত্র ব্যতিক্রম হয়নি। এসিলনে বসা কেউ কেউ অসন্তুষ্ট চাউনিতে দেখছে লুস ব্লেজারকে, কিন্তু এ নিয়ে সামান্য বিকারও নেই তার। আদপে কিছু দেখছেই না সে, নিজস্ব কি এক ভাবনায় ব্যস্ত। লুসের প্রায় কনুইয়ের কাছে ভিড় করেছে দুই মেক্সিকান আর টবি টেমার নামে দো আসলার তিনজনের দল। কয়েক মাস আগে সিপির পাঞ্চার ছিল টেমার, কিন্তু বেয়ারা স্বভাবের কারণে তাকে ছাঁটাই করে দেয় বুড়ো পার্কার। তারপর থেকে সিস্টার হয়ে রাইড করছে। লুসের পাশে বসে হুইস্কির ফরমাশ দিয়ে নিচু স্বরে নিজেদের মধ্যে আলাপ শুরু করলো তিনজন। তিনজনের দলটার দিকে চলে গেছে জনের মনোযোগ। আজ করেছে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য কাজ করছে এদের মনে। সেটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে লুসের দিকে বক্স এস ভ্যাকুয়েরোর উদ্দেশ্যপূর্ণ ও বিদ্বেষপূর্ণ চাউনি দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ওর। ক্রমে স্পষ্ট হচ্ছে টেমারের কণ্ঠ। পরিকল্পিত হওয়ার সম্ভাবনাই বেশি। এক সঙ্গীর কি একটা মন্তব্যে হো হো করে হেসে উঠল সে। এমএলএ পার্কারের কথা বলছো তো? টোমারের কণ্ঠে বিদ্রুপ। আরে আসল খবর আমার কাছ থেকে শোনো। সিপিতে ছিলাম তো, আমি জানি আসল কেচ্ছা। মেয়েটাকে এড়াতে রাতের বেলা ব্যাংক হাউসের দরজা বন্ধ করে শুতে হয় পাঞ্চারদের। নোংরা মন্তব্যটায় মুহূর্তে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো পুরো সেলুনে। তারপর পাথরের মতো স্থির বারে বসে থাকা তরুণ নড়ে উঠল। প্রাণের সঞ্চার হলো যেন। ঝটিতে উঠে দাঁড়ালো সে। দুহাত দূরে বসা টেমারের পাশে চলে গেল। বাম হাতে দোআঁশলার কাঁধ চেপে ধরে ঝটকা টানে ঘুরিয়ে দিল তাকে। একই সঙ্গে ডান হাতের জোরালো ঘুষি বসিয়ে দিল টোমারের চিবুকে। প্রচণ্ড ঘুষির চোটে ভারসাম্য হারালো দোআঁশলা। হুড়মুড় করে পড়ে গেল মেঝে। কয়েক মুহূর্ত পরে মুখ তুলে তাকালো যখন দেখলো পিস্তলের তাকে কাভার করে রেখেছে তরুণ ব্লেজার। জঘন্য এক মৃত্যুক তুমি,
লুসের কণ্ঠে রাজ্যের রাগ। মিস পার্কার সম্পর্কে হয় কথাটা ফিরিয়ে নেবে, নয়তো নরকে যাবে। শয়তানি ভরা কালো চোখে লুসকে দেখল টেমার, নীল চোখে নির্জলা খুনের নেশা। সাক্ষাৎ জমের সামনে উপস্থিত হয়েছে যেন। টিগারে টান টান হয়ে আছে লুসের আঙুল। সে চাইছে বিরোধিতা করুক টেমার, তাহলে টিগার টিপে দেবে। এক মুহূর্ত পর বক্স এস ভ্যাকুয়েরোর ভ্যাকুয়েরো বলে কেউ থাকবে না দুনিয়ায়। কথাটা ফিরিয়ে নেয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই টেমারের। তবে জীবন এর চেয়েও বেশি মিষ্টি। নিজে না বাঁচলে এমিলি পার্কারের কুচ্ছা রটিয়ে কি লাভ হবে? টনটনে অহংকার ওর সঙ্গে উদ্যত্ত রসদ জুগিয়েছে, কিন্তু জীবনের খাতিরে মর্যাদা বিসর্জন দিতেও আপত্তি নেই। বিড়বিড় করতে শুরু করলো। মিনমিন করে কি বলছো? খেকিয়ে উঠল লুস। জোরে জোরে বলো, যেমন করে একটু আগে কথাটা বলেছ, ওভাবে শুনিয়ে দাও সবাইকে। এটাই তোমার শেষ সুযোগ, এরপর আর বলবো না। ঠিক আছে বলছি। আমি যা বলেছি আসলে ওটা মিথ্যা, দ্রুত বলল টেমার। মিস পার্কার সম্পর্কে না জেনে কথাটা বলে ফেলেছি। নিদারুণ তাচ্ছিলের সঙ্গে রাগ করল লুস ব্লেজার। পিস্তলটা হোলস্টারে ঢুকিয়ে ঘুরে দাঁড়িয়ে বারের কাছে চলে গেল। আড়ষ্ট কাঁধ দেখে বোঝা যাচ্ছে তলে তলে এখনো উত্তেজিত সে। সুস্থির হতে পারেনি, সময় লাগবে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো টেমার। চারপাশে অনেক পরিচিত মুখ। ওদের চাউনিতে তীব্র বিস্তৃষা আর উপহাস দেখে মাথা ঠিক রাখতে পারল না সে। উন্মাত্ত আক্রোশ বোধ করল। রাগে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। ডান হাত ঝলসে উঠল তার। চকিতে একটা তীক্ষ্ণধার ছুরি বেরিয়ে এলো, হাতের তালুর মধ্যে লুকিয়ে রেখেছে। এক পা এগিয়ে গেল টেমার, এবার ছুরি চালাবে। কিন্তু তার আগেই বজ্রমুঠিতে ওর ডান কবজি চেপে ধরল কেউ। মোচড় দিয়ে পিঠের পিছনে নিয়ে গেল হাতটা। গায়ের জোরে নিজেকে মুক্ত করতে চাইল দো আসলা, কিন্তু অনুভব করল যে ওকে আটকেছে। গায়ে জোর না থাকলেও যথেষ্ট কৌশলী সে। এমন প্যাচ কষেছে যে সুবিধা করতে পারছে না, বরং টেমার চাপ বাড়াতে সেও চাপ বাড়ালো। ডান কাঁধ ও মেরুদণ্ড বরাবর তীক্ষ্ণ ব্যথার চোট অনুভূত হতে হাল ছেড়ে দিল ও। ছুরিটা ফেলে দাও, টেমারের কানের কাছে নির্দেশ দিল তীক্ষ্ণ একটা কণ্ঠ, নইলে কাঁধটা ভেঙে দেব। মেক্সিকান গাল বকতে বকতে হাতটা খসিয়ে নিতে চাইল টবি টেমার। বাইন মাছের মতো মোচড় তুলল শরীরে, কিন্তু টের পেল লোকটা আরো শেয়ানা। ঠিক ওর কৌশল আজ করেছে, এবং সেটা ঠেকাতে এবার এক হাঁটু দিয়ে কোমরে চাপ দিল। কবজি সমেত পিঠের সঙ্গে ল্যাপটানো হাত আর কোমর বরাবর প্রচণ্ড চাপ অনুভব করছে টেমার। অসহ্য ব্যথা টের পেতে সব বদ ইচ্ছা হজম করে ফেলতে বাধ্য হলো। ফনা গুটিয়ে নেয়া সাপের মতো নেতিয়ে পড়ল। মুঠি থেকে আলগোচে খসে পড়ল ছুরিটা। খটখট শব্দে দুই পল্টি খেয়ে কয়েক ফুট দূরে গিয়ে পড়ল। কেউ কি দয়া করে দরজাটা খুলবে? অনুরোধ জানালো জন ক্যালকিন। ওর অনুরোধ একজন পালন করতে অসহায় টেমারকে ঠেলে দরজার কাছে নিয়ে গেল। দো আসলার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বীরত্ব দেখানোর খায়েশ আর আক্রোশ অনেক আগেই উধাও হয়ে গেছে। এখন শঙ্কিত ও কপালে না জানি কি খারাপই আছে। শঙ্কিত কপালে না জানি কি খারাপই আছে। শুধু মিছে বলে ধরাই খায়নি, বরং তামাম লোকের কাছে হাসির পাত্রেও পরিণত হয়েছে। মুখ দেখানোর জায়গা রইল না। এমনকি বক্স এসের অধীন ক্রুরাও এখন আর ওকে আমল দেবে না। শেষ হয়ে গেছে সে। ঠেলে টেমারকে দরজার কাছে নিয়ে এলো জন। দো আসলার কবজিতে চাপ এতটুকু কমায়নি। এবার সবুট পাছায় রাখলো ডান পা, তারপর সজোরে লাথি হাঁকালো। ছিটকে গেল টেমার। বোর্ড ও ওয়াক
পেরিয়ে প্রায় উড়ে গিয়ে পড়ল ধূলিময় রাস্তায়। মুখ থুবড়ে পড়ায় যন্ত্রণাকাতর গোঙানিটা চাপা পড়ে গেল। সেলুন কিপের দিকে ফিরল জন। তোমার এখানে ঝামেলা করতে হলো বলে দুঃখিত, বলল। ঠিক কাজটাই করেছো সান, আন্তরিক স্বরে বলল আইরিশ সেলুন মালিক। ব্যাটার ঘাটটা মটকে দিলে না কেন? এমন ধারী শয়তান থাকলে পরিবেশ নষ্ট হয়ে যায়, সমাজে পচন ধরে। টবি টেমার মারা পড়লে বোধহয় বহু মানুষই স্বস্তি পেত। পড়ে থাকা ছুরিটা তুলে নিল জন, খুঁটিয়ে দেখল। ছোট বাট, কিন্তু বেশ ভারী। থ্রোয়িং নাইফ। দক্ষ লোকের হাতে পড়লে খুব বিপজ্জনক অস্ত্র। হাতের তালুতে ফেলে ছুরিটার ভারসাম্য পরীক্ষা করল জন। দৃষ্টি লেপ্টে আছে টোমারের সঙ্গী দুই মেক্সিকানের উপর। এরা অবশ্য শঙ্কিত চোখে তাকিয়ে আছে ওর দিকে, মনে অস্বস্তি আর ভয়। দরজার পাশে ওটা বোধহয় বুলেটের ছিদ্র। সেলুন মালিকের উদ্দেশ্যে জানতে চাইল জন। ঠিকই ধরেছ, তবে ছিদ্র শুধু ওই একটা নয়, সারা ঘরে খুঁজলে আরো কয়েকটাই পাবে। বিদ্যুৎ খেলে গেল জনের হাতে। শূন্যে রূপালি ঝিলিক দেখা গেল। নিচু কিন্তু তীক্ষ্ণ একটা শব্দ হলো, বাতাস কেটে উড়ে গেল নিক্ষিপ্ত ছোড়া। উড়ে গিয়ে দরজার পাশের কাঠে বিদ্ধ হলো। জন যেখানে টার্গেট করেছিল তার চেয়ে 1 ইঞ্চি পাশে বিঁধেছে। বাট পর্যন্ত আমল বিঁধে গেল ছুরিটা। হাতলটা এখনো তীর করে কাঁপছে। ক্ষমা প্রার্থনার চোখে উৎসুক দর্শকদের দেখল জন। অনেকদিন অনুশীলন নেই, বেশ কয়েক মাস হবে, বলল। যাকে ওটা যদি কোনো লোকের গলা হতো। আলাপি স্বরে বলে চলল। বুড়ো এক পিউতে চিপের কাছে কৌশলটা শিখেছিলাম। সে নাকি এভাবে 10 জনকে খুন করেছিল। কেউ কেউ বলে বাড়িয়ে বলেছে চিপ। বেশিরভাগ ইন্ডিয়ান তাই করে। কিন্তু ছুরির ব্যাপারে যে সে জাদু জানে তাতে কোনো সন্দেহ নেই। দুই মেক্সিকানের দিকে ফিরল, অর্থপূর্ণ স্বরে বলল, তোমাদের বন্ধু বোধহয় বাইরে অপেক্ষা করছে। চাবুক দেখে সিটিয়ে যাওয়া কুকুরের মতো শঙ্কিত চোখে মূল দরজার পাশে বিদ্ধ ছুরিটা দেখল দুই মেক্সিকান। বুঝতে পারছে সেফ বাহাদুরি দেখানোর জন্যে ওটা ছুঁড়ে মারেনি সুদর্শন যুবক, বরং লালবাতি সংকেত দেখিয়েছে ওদের সময় থাকতে সাবধান। মনে কোনো বদ মতলব থাকলে ঝেড়ে ফেলতে হবে। আমরা চলে যাচ্ছি প্রন্ত, আমতা আমতা করে বলল এক মেক্সিকান। বলতে দেরি কেবল, সঙ্গে সঙ্গে ছুটল দুজন। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। মিনিট খানেকের মধ্যে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হয়ে এলো সেলুনের পরিবেশ। পোকার বা অন্যান্য খেলা শুরু হয়েছে আবার। বারে ভিড় করছে তৃষ্ণার্ত খদ্দেররা। নিজ স্বরে নিজেদের মধ্যে গল্প করছে কেউ কেউ। বলা বাহুল্য, সবে ঘটে যাওয়া ঘটনাই তাদের গল্পের বিষয়বস্তু। সকালের মধ্যে যদি উইন্ডি ও আশপাশে খবরটা চাউর হয়ে যায়, মোটেই বিস্ময়কর হবে না। জনের সামনে এসে দাঁড়িয়েছে লুস ব্লেজার। ধন্যবাদ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু বুঝতে পারছি না কেন সাহায্য করেছ। শুনেছি পার্কারের হয়ে কাজ করবে তুমি। একটু আগের ঘটনা শুনে নিশ্চয় তোমাকে ধন্যবাদ দেবে না সে। কাজ করব ঠিক, কিন্তু নিজের বিবেক বা সত্তা তো বিকিয়ে দেয়নি। আর দিলেও নিশ্চয় বুঝতো পার্কার, কারণ আগাগোড়া সাচ্ছা লোকও। দিলটা পানির মতো পরিষ্কার। সারা জীবন ধরে অমন বিষাক্ত সাপ দেখে দেখে নিশ্চয় অতিষ্ঠ হয়ে পড়েছ। নাকি বুঝতে পারোনি দো আসলাটা বিপজ্জনক হতে পারে? ওর মুখেই তো ছাপ্পর মারা আছে, ফনা তুলুক বা না তুলুক, র্যাটলার যে কোনো অবস্থায় বিপজ্জনক। ভাগ্যিস ছুরি বের করেছিল, পিস্তল তুললে নির্ঘাত খুন হয়ে যেতে। এর মাসুল ওকে দিতে হতো, তাই না? জানি না, মৃদু স্বরে বলল জন। তবে আমার কাছে মনে হয় এমন বিষাক্ত লোকজনের উপস্থিতিতে যত বেশি সম্ভব বন্ধু থাকা দরকার মিস পার্কারের। অন্ধকারে ছোড়া ঢিলটা ঠিক জায়গায় লাগলো।
কথাটা কানে যেতে গালে রং চলল লুসের। আমি ওভাবে ভেবে দেখিনি। স্মিথ হেসে অকপটে স্বীকার করল সে। তারপর সেলুনের দূরের কোণে খালি একটা টেবিল নির্দেশ করলো। আমার সঙ্গে খানিকটা গল্প করবার সময় কি তোমার হবে? টেবিলে এসে বসবার পরও কিছুক্ষণ চুপ করে থাকলো তরুণ। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখ গম্ভীর। শেষে নিচু ও ম্লান কণ্ঠে বলল, মাত্রই তুমি আমার জীবন বাঁচিয়েছ, কিন্তু আমার ভাবভঙ্গি বা আচরণে বোধহয় কৃতজ্ঞতার কোনো নমুনা প্রকাশ পাচ্ছে না। সত্যি কথা হচ্ছে, আমি মোটেও কৃতজ্ঞ বোধ করছি না, এবং তার কারণটাও বলছি। শহরের প্রায় সবাই ধরে নিয়েছে আমি জ্যাক পার্কারকে খুন করেছি। কেউ কেউ সেটা বলেও বেড়াচ্ছে। অন্যরা মুখ ফুটে বলছে না, সেফ আমার ভাইদের ভয়ে। মাইক পার্কারের বিরুদ্ধে ড্র করিনি বলে লোকজন মনে করছে দোষী বলেই সাহস হয়নি আমার। কে জানে, হয়তো ড্র করে ডুয়েলে হেরে গেলেই ভালো হতো। বাদ দাও তো, তোমার ভাইদের কি ভাবনা? মুহূর্তে খেপে গেল লুস ব্লেজার। রাগে লাল হয়ে গেছে মুখ। ওরা একরকম স্বীকার করে নিয়েছে খুনটা আমিই করেছি। মাথা ঝাঁকালো জন। তরুণের অসন্তোষ ও ক্ষোভের কারণ আজ করতে পারছে। ওদের পক্ষে বোধহয় এটাই স্বাভাবিক। সম্ভবত বহুদিন ধরে পার্কারকে ঘায়েল করবার ইচ্ছে ছিল ওদের। রান ছেড়ে চলে এসেছি আমি, ক্ষুব্ধ স্বরে বলল লুস। সকালে কিং যখন বলল আমাকে বেরিয়ে যেতে, কথাটা ফিরিয়ে নিতে পারবে না ও। টেমার নিশ্চয় খবরটা পেয়ে গেছে, নইলে আমার উপর চড়াও হওয়ার সাহস ওর কখনোই হতো না। আচ্ছা, জ্যাক পার্কারকে খুন করেছে যে লোকটা, তাকে কি পলকের জন্যও দেখতে পাওনি? দেখতে পেলে এত সহজে পার পেত না সে। মুখ গম্ভীর হয়ে গেল লুসের। তুমি বোধহয় আমাকে খুনি ভাবছ না? না, পার্কারকেও তাই বলেছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল তরুণ। ধন্যবাদ জন। যাক, দুর্দিনে অন্তত দুজন বন্ধু আছে বলে সান্ত্বনা পাচ্ছি। দ্বিতীয় বন্ধুটি কে? মোটামুটি অনুমান করতে পারছে জন। তবে এ নিয়ে কিছু বলল না ও, বরং ভিন্ন প্রসঙ্গে চলে গেল। এখন কি করবে ভাবছ? শহরে থাকবো, আর নিজের নির্দোষিতা প্রমাণ করবার চেষ্টা চালাবো। কখনো যদি প্রয়োজন হয় হোটেলে পাবে আমাকে। আমি তোমার সঙ্গে দেখা হলে ভালোই হবে। বাচ্চা ছেলের মতো অধীরতা প্রকাশ পেল লুসের কণ্ঠে। বেশ, প্রতিশ্রুতি দিল জন। একে অন্যকে বোধহয় সাহায্য করতে পারবো আমরা। নিশ্চয়, কিন্তু একটা কথা, বেলেজাররা আমাকে একরকম ছুঁড়ে ফেলেছে বলা চলে। তবুও যত বিপদে পড়ি না কেন, ওদের কাছে ফিরে যাচ্ছি না। তিক্ত হাসি ফুটল লুসের মুখে। তোমাকে সতর্ক থাকতে হবে বন্ধু, ওরা মোটেই ভালো লোক নয়। বিশেষ করে ওই দো আসলাটা, সাক্ষাৎ শয়তান। খারাপই লাগছে যে আমার জন্যে উটকো ঝামেলায় পড়ে গেলে তুমি। ওর মতো লোকের সঙ্গে আগেও মোলাকাত হয়েছে আমার, মৃদু হেসে বলল জন। আর দেখতেই পাচ্ছ, বহাল তবিয়তে আছি এখনো। লুজ বিদায় নিয়ে চলে যেতে বাড়ি ঢুকলো জন। হুইস্কির বোতল ও গিলাস ওর দিকে ঠেলে দিল ডার্ক ট্যারেট। চিন্তিত দেখাচ্ছে তার মুখ, উৎসুক দৃষ্টিতে জনকে দেখছে। তোমার মতিগতি বুঝতে পারছি না সান, নিচু স্বরে বলল সেলুনকিপ। সিপিতে যোগ দিয়েছ, অথচ একটু আগে ওদের এক জাতশত্রুর প্রাণ বাঁচালে। ঘটনাটা জানতে পারলে বুড়ো পার্কার নিশ্চয় তোমার বেতন বাড়িয়ে দেবে না? স্মিথ হেসে টারেটকে দেখল জন। গিলাসে সামান্য হুস্কি ঢেলে বোতলটা ঠেলে দিল। কাল সকালে সিপিতে কাজ শুরু করব, মনে করিয়ে দিল। আর আজই সার্কেল বি ছেড়ে এসেছে লুস ব্লেজার। ভাইরা রাঞ্চ থেকে খেদিয়ে দিয়েছে ওকে। বিস্ময়ে ভুরু দুটো বাঁকা হয়ে গেল সেলুনকিপের। ঠোঁট সরু করে শীষ বাজালো নিচু স্বরে। অস্বাভাবিক ব্যাপার, মন্তব্য করল সে। ধারী শয়তানটা নিশ্চয় তা জানত, নইলে কোনো ব্লেজারের উপর চড়াও হওয়ার দুঃসাহস ওর হতো না। নিজের জন্য একটা গ্লাসে হুইস্কি ঢালল সে।
চুমুক দিল। শেষ পর্যন্ত তাহলে সার্কেল বি ছেড়ে চলে এসেছে লুস। তবে স্বীকার করতে হবে যে ভাই বা বাবার সঙ্গে লুসকে ঠিক মেলানো যায় না। কিছুটা হলেও পার্থক্য রয়েছে। আর আমি নিজেও বুড়ো বেলেজারকে কয়েকবার লুসের উপর অসন্তুষ্ট বা খ্যাপ্পা হতে দেখেছি। বুড়ো এমন ভাব করছিল যেন বুঝতে পারছিল না তার রক্তের বাহক হয়ে কিভাবে ভিন্ন দাঁতে গড়া হলো লুস। যাই হোক, ছোকরার সার্কেল বি ছিঁড়ে আসবার পিছনে নিশ্চয়ই উপযুক্ত কোনো কারণ বা ঘটনা আছে, নট করল জন। তবে প্রসঙ্গটা আর বাড়তে দিল না। ডার্ক টারেটকে পছন্দ হয়েছে ওর, যেহেতু সোজাসাপটা কথা বলে সে এবং মনেও কোনো প্যাঁচ রাখে না। কিন্তু আপাতত বেশি মাখামাখি করে কারো দৃষ্টি আকর্ষণ করতে অনিচ্ছুক জন। উইন্ডিতে যতক্ষণ আছে একটু সাবধানে চলাফেরা করাই মঙ্গল।